দেখেন বাবা মা কিভাবে তার নিজের সন্তানের জীবনকে কঠিন করে তোলে, এই জিনিসটা আমি শিক্ষক হওয়ার পর বুঝতে পারলাম। আপনার বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই ভিডিওটা মিস করবেন না। আমরা যখন ক্লাস শেষে বাচ্চাদেরকে খাবার খাওয়ার জন্য ছুটি দিই, গার্ডিয়ানরা বাসা থেকে ভালো ভালো খাবার নিয়ে আসে, ফল ফ্রুট নিয়ে আসে, কিন্তু তারা এগুলো খেতে চায় না। তো তারা গার্ডিয়ানরা করে কি, মোবাইল একটা হাতে ধরিয়ে দেয়, বাচ্চা গেম খেলতে থাকে বা একটা ভিডিও দেখতে থাকে, ওই সময় তার মুখের ভিতরে খাবার দিয়ে দেয়, সে শুধু গিলতে থাকে। আসলে কি এই যে খাবারটা খাচ্ছে বাচ্চারা, এটা বাসায় হয়, এখন এটা মহামারীর মতো ছড়িয়ে গেছে সারা দুনিয়াতেই। একটা ল্যাপটপে কিছু প্লে করে দিচ্ছে বা টিভিতে কিছু দেখতেছে, ওই সময় খাবার তুলে দিচ্ছে বাচ্চার মুখে, সে শুধু গিলতেছে। এই যে খাবারটা খাচ্ছে, এটা কি তার জন্য উপকারী না এটা তার জন্য ক্ষতিকর? আপনি কি তার পেটে, আপনি মনে করতেছেন তার পেটে খাবার যাচ্ছে মানে তার জন্য ভালো হচ্ছে? আসলে তার জন্য ভালো হচ্ছে এই বিষয়ে ডাক্তার কি বলে বা নেচার কি বলে? আমার তো মনে হয় বাচ্চাদেরকে তখনই খাবার দেওয়া উচিত যখন সে খাবার চাইবে, ততটুকুই দেওয়া উচিত যতটুকু সে চাইবে। হ্যাঁ, আপনি বলবেন যে আমার বাচ্চা তো খাবার চাই না, তো যদি না চায় তাহলে দুইটা প্রবলেম হতে পারে। এক নম্বর প্রবলেম হচ্ছে সে অসুস্থ। একটা কুকুর বা একটা বিড়ালের প্রতি যদি আপনি খেয়াল করেন, যে প্রাণীটা কথা বলতে পারে না, এমন একটা প্রাণীর প্রতি যদি খেয়াল করেন, সে কখন খাবার দাবার ছেড়ে দেয়? যখন সে অসুস্থ হয়, সে যখন ভিতর থেকে অসুস্থ অনুভব করে, তখন সে কিছু সময়ের জন্য বা কয়েকদিনের জন্য সে খাবার খাওয়া বন্ধ করে দেয়। তো এক নম্বর কারণ হতে পারে সে অসুস্থ, সে খাবার খেতে চাচ্ছে না, এর কারণ সে অসুস্থ। তো আপনি এই জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত। দুই নাম্বার, সে যদি সুস্থ হয়, এরপরে যদি সে আপনার কাছে খাবার না চায়, মানে দিন চলে যাচ্ছে বা আরো সময় চলে যাচ্ছে, সে আপনার কাছে খাবার চাচ্ছে না, তাহলে তার কাছে খাবারের গুরুত্ব নাই। তো এই খাবারের গুরুত্বটা নষ্ট হলো কিভাবে, আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা বাচ্চার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি, সবচেয়ে মূল্যবান সম্পদ কি? আমার মনে হয় একটা বাচ্চার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার কাছে খেলনা। তো ধরেন আপনি আপনার বাচ্চাকে একটা রুমের ভিতরে, তাকে একটা রুম দিলেন, ওই রুমের ভিতরে অনেক খেলনা দিলেন, বাজারে যত লেটেস্ট খেলনা আছে সব, বাইক টাইক থেকে নিয়ে ভিডিও গেম থেকে নিয়ে যা কিছু হইতে পারে সব খেলনা আপনি দিলেন। আপনার যারা বন্ধু বান্ধব আছে আপনার বাচ্চাকে, তারাও আদর করে খেলনা দিল। তার যত আত্মীয় স্বজন আছে তারাও তাকে অনেক খেলনা দিল। তো প্রচুর পরিমাণে খেলনা যখন পাবে, এই পৃথিবীতে আর কোনো খেলনা বাকি নাই। এটা একটা কথার কথা, এটা উদাহরণ দিচ্ছি। তো সব খেলনা যখন সে পাবে, তো আস্তে আস্তে কি হবে, তার খেলনার প্রতি যে আগ্রহ, ইম্পর্টেন্স, এটা নষ্ট হয়ে যাবে। তো আপনি একবার চিন্তা করেন তো, আপনি কিন্তু খেলনা দিচ্ছেন তার ভালোর জন্য, তার আনন্দের জন্য, কিন্তু আপনি প্রচুর পরিমাণে খেলনা দিতে দিতে তার যে খেলনার প্রতি আগ্রহটা, এটা নষ্ট করে ফেলছেন, এটাকে মার্ডার করে ফেলছেন। তো আপনি কি তার উপকার করলেন না তার ক্ষতি করলেন? মানে একটা শিশু বাচ্চা, তার যদি খেলনার প্রতি আগ্রহ না থাকে, তো তার জীবনটাকে সে উপভোগ করবে কিভাবে? এই যে আপনি একটা জিনিসের প্রতি ইম্পর্টেন্স নষ্ট করে ফেললেন, এই জিনিসটা খাবার দাবারের প্রতি হয়। তো যখন তার খিদা নাই, আপনি ভালো মনে করে তাকে ফল খাওয়াচ্ছেন, একটু জুস খাওয়াচ্ছেন, এটা খাওয়াচ্ছেন, সেটা খাওয়াচ্ছেন, মানে জোর করে খালি পেটের ভিতরে ঢুকাইতে পারলে আপনি মনে করতেছেন ভালো। এক পর্যায়ে গিয়ে তার খাবারের প্রতি আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে। আগের বাচ্চারা খাইতে চাইতো, এখনের বাচ্চারা খাইতে চায় না কেন? আগের বাচ্চাদের কাছে অভাব ছিল, তারা খাবারের ইম্পর্টেন্সটা বুঝতো, যার কারণে তাদের খাবারের প্রতি আগ্রহ ছিল, আমরাই খাবারের প্রতি আগ্রহী ছিলাম। তো এখনকার বাচ্চারা খেতে চায় না, কারণ তাদের কাছে অভাব নাই, খাবারের প্রতি তারা বিরক্তি চলে আসছে। ছোটবেলা থেকে যদি জিনিসপত্রের প্রতি বাচ্চাদের আগ্রহ নষ্ট হয়ে যায়, বিরক্তি চলে আসে, ইম্পর্টেন্স নষ্ট হয়ে যায়, তাহলে আস্তে আস্তে একটা সময় গিয়ে তার বন্ধুদের প্রতি ইম্পর্টেন্স নষ্ট হয়ে যাবে, আগ্রহ নষ্ট হয়ে যাবে, তার পরিবারের প্রতি গুরুত্ব নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। আমি ছোট একটা উদাহরণ দিই আমার নিজের। আমি যখন ছোট ছিলাম, তো হাঁটতে হাঁটতে আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, গিয়ে থেকে তার হাতে একটা ছোট এই ব্যাট কলম। তো তখন এটা খুব জনপ্রিয় ছিল, মানে ক্রিকেট ব্যাটের মতো দেখতে, আবার এটা দিয়ে লেখাও যায়, এটা ব্যাট কলম বলতো। 15 টাকা বা 20 টাকা দাম ছিল। তো আমি এই কলম দেখে এক দৌড়ে আব্বুর কাছে গেলাম যে আব্বু আমার ওই কলম লাগবে, মনে মনে একটা কলম, আমার এই কলমটা লাগবে। আব্বু আমাকে বলতেছে যে তোমাকে আমি এই কলমটা দিব তুমি যদি 1 পৃষ্ঠা কায়দা থেকে সবক দিতে পারো। তখন আমি কায়দার 4র্থ নম্বর পৃষ্ঠায় আমার সবক চলে, সদলাম হ্যাঁ বা সদলাম। তো এই পৃষ্ঠাটা অনেক কঠিন তুলনামূলক। তো আমি সন্ধ্যার পরে বসে উজু করে বসে একদম পুরা পৃষ্ঠা ভাজা ভাজা করে ফেলছি, খুব ভালোভাবে শিখে ফেললাম। শিখে অন্য অন্য দিন যেই সময় আমি ঘুম থেকে উঠি, এর চেয়ে আধা ঘন্টা আগে নিজে নিজে উঠে গেছি, উঠে আমি আব্বুকে একদম নির্ভুলে 1 পৃষ্ঠা সবক শোনাই দিলাম। আব্বু আমাকে ব্যাট কলম দিয়ে দিল। তো এই যে ব্যাট কলমটা আমি হাতে পাইলাম, হাতে পাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে কি এই কলমটাকে আমি অর্জন করেছি, আমি একটা কষ্টের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে আমি এই কলমটাকে আর্ন করেছি। যার জন্য এই কলমটার অনেক গুরুত্ব ছিল আমার কাছে, আমার মনে আছে এখনো, অনেক দিন পর্যন্ত এই কলমটা আমার কাছে ছিল। তো যখন বাচ্চারা একটা জিনিসকে খুব কষ্ট করে অর্জন করবে বা কোনো কিছুর বিনিময়ে পাবে, তখন তার ওই জিনিসটার প্রতি ইম্পর্টেন্স থাকবে। ধরেন আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় যে খাবার দাবার, সাধারণত বাসার খাবার দাবার মাদ্রাসার খাবার দাবারের টেস্ট এক হবে না, কারণ এখানে অনেক বাচ্চাদের খাবার একসাথে রান্না করা হয়, বাসায় তো অল্প খাবার রান্না করা হয়, তো টেস্টে অবশ্যই আলাদা থাকবে। তো এখন আপনার বাচ্চাকে আমার মনে হয় উচিত মাদ্রাসাতেই খেতে দেওয়া। তো সে যখন এখানে খাবে, কষ্ট হবে, যখন আপনাকে বলবে যে আমার এখানে খাবার খেতে কষ্ট হচ্ছে, আপনি তখন মাঝে মাঝে তাকে ভালো মন্দ কিছু দিয়ে যান, ফল ফ্রুট দিয়ে যান, তখন ওই খাবারগুলো প্রতি তার আগ্রহ বাড়বে, ওই খাবারের ইম্পর্টেন্সটা সে বুঝবে।
আর বাসায় সে যেটা পাচ্ছে, মাদ্রাসায় সে সেটা পাচ্ছে, সে কখনোই খাবারের প্রতি মূল্যায়নটা যেটা, এটা সে শিখতে পারবে না। এই যে আপনার সাথে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এর আগে আমি একদিন আমার এক ছাত্রের গার্ডিয়ানের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো লোকটা খুব তার বাচ্চার প্রতি যত্নবান, দায়িত্ববান। উনি তার বাচ্চাকে গোসল করে দেওয়া যায়, খাওয়াই দেওয়া যায়, ঘুম পাড়াই দেওয়া যায়, তার ময়লা কাপড় চোপড়গুলো নিয়ে ধুয়ে পরিষ্কার জামা কাপড় দেওয়া যায়। তো উনি তার বাচ্চার প্রতি খুবই যত্নবান। তো একদিন আমি বলতেছি যে আপনি, আপনার বাচ্চার বয়স হয়ে গেছে 8 বছর, আপনি আপনার বাচ্চাকে যে নিজে নিজে কাপড় ধুইতে দিচ্ছেন না, তার কাজগুলো নিজে নিজে করতে দিচ্ছেন না, তো এটা কি তার জন্য উপকারী? তো উনি বলতেছে যে আমার বাচ্চা তো এখন এগুলো করে অভ্যস্ত না, এগুলো শিখে নাই। তো আমাদের মাদ্রাসায় 6-7 বছরের বাচ্চারাও নিজের কাপড় চোপড় ধুয়ে, নিজের খাবার উঠায় নিজে খাচ্ছে, নিজের কাজগুলো নিজে করা শিখে যাচ্ছে। তো ওনার বাচ্চার বয়স হয়ে গেছে 8 বছর। তো উনি বলতেছে যে আমার বাচ্চা তো এখনো অভ্যস্ত না। তো এই কথাটা বলার পরে আমি বলতেছি, এই যে অভ্যস্ত না, তো আপনি যদি তার কাজগুলো করে দিতে থাকেন তাহলে সে অভ্যস্তরা হবে কিভাবে? তো উনি বলতেছে যে দেখেন, আমি আমার জীবনে অনেক স্ট্রাগল করছি, অনেক কষ্ট পরিশ্রম করে এ পর্যন্ত আসছি। তো আমি চাই না যে আমার বাচ্চার জীবনে সে কোনো কষ্ট করুক, সে কোনো, তার জীবনে কোনো কষ্ট আসুক। আমি চাই আমার জীবনের এমন সব সুখ যা আমি না পাইছি আমার বাচ্চাকে দিতে। তো উনি সেজন্য ওনার বাচ্চার জন্য সবকিছু করতেছে, ওনার বাচ্চার জন্য অ্যাকাউন্ট করে রাখছে, কি করে রাখছে, অনেক কিছু বললো। তো আমি বললাম ওনাকে যে আপনি তো আপনার বাচ্চার ক্ষতি করতেছেন। কিভাবে ক্ষতি করতেছি? যে আপনি যে আপনার বাচ্চাকে এই যে কাপড় ধুয়ে দিচ্ছেন, আপনি আপনার বাচ্চাকে গোসল করাই দিচ্ছেন, আপনি আপনার বাচ্চাকে